ইস, একটা বড় ভুল হয়ে গেল যে। আসল কথাটাই তো জানা হলো না, কিভাবে ওই ডাইনির রাজ্যে পৌঁছাতে হবে। এর উপায় তো কবিরাজ বাবার থেকে জানতে হবে। বেশি তাড়াহুড়ার জন্য আসল কাজটাই করতে ভুলে গেলাম। যাই, এক্ষুনি আবার গিয়ে জেনে আসতে হবে। কিরে, আবার এসেছিস তাহলে? আমি জানতাম তোকে আবার আসতে হবে। হ্যাঁ কবিরাজ বাবা, আমাকে আবারও যে আসতেই হলো। আসল কারণটাই তো জানতে ভুলে গিয়েছিলাম। ওই ডাইনির রাজ্যে কিভাবে পৌঁছাবো? দয়া করে আমাকে উপায়টা বলেন কবিরাজ বাবা। দাঁড়া দাঁড়া, একটু সবুর কর। আমি তো এটাই বলতে যাচ্ছিলাম। তবে শোন, ওই ডাইনির রাজ্যে পৌঁছাতে হলে অবশ্যই তোকে জাদু শক্তি ব্যবহার করতে হবে, কারণ কোনো সাধারণ যানবাহন সেখানে পৌঁছাতে পারবে না। তাহলে তো মহা বিপদে পড়লাম। এখন ডাইনির রাজ্যে পৌঁছানোর আর অন্য উপায় কি কবিরাজ বাবা? উপায় আমি বলছি। আমি তোর শরীরে আমার জাদু শক্তি স্থাপন করব, যার কারণে তুই বৃহৎ আকৃতি ধারণ করার ক্ষমতা পাবি ও তোর ডানাগুলো অনেক শক্তিশালী হয়ে উঠবে, যার কারণে অনায়াসে তুই তোর পিঠে কাউকে চড়াতে সক্ষম হবি। আরে বাহ, এটা তো দারুণ বুদ্ধি কবিরাজ বাবা। তাহলে আর দেরি না করে এখনই আমার শরীরে জাদু শক্তি স্থাপন করার ব্যবস্থা করুন। হা 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 হা। দাঁড়া দাঁড়া বাচ্চা, একটু ধৈর্য তো রাখতে হবে নাকি? এই বলে কবিরাজ পাখির উপরে জাদু শক্তি প্রয়োগ করে। এখন থেকে তুই তোর সুবিধা মতো যখন তখন বৃহৎ আকার ধারণ করতে পারবি। ধন্যবাদ কবিরাজ বাবা। এবার কি তাহলে আমি যেতে পারি? গাঙ্গুলি, তোকে আমি জেনে শুনে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাই না, তাই তোকে আমি আরো একবার সতর্ক করছি। ডাইনির কাছে যদি তোরা জিততে না পারিস, তাহলে কিন্তু তোদের মৃত্যু সেখানেই অনিবার্য। আর ডাইনির কাছে যারা হেরে যায়, ডাইনি তাদের ধর থেকে মাথা আলাদা করে সেই মস্তকে রক্ততে ডুবিয়ে রাখে নীলচুনিকে, যার কারণে ওই নীলচুনি হয়ে ওঠে আরো প্রখর ও শক্তিশালী, সাথে ফিরে পায় তার চিরসজীবতা। তাই বলছি, তুই ভেবে দেখিস, যা কিছু করবি ভেবে চিন্তেই করিস। আমি তোর ফেরার অপেক্ষায় থাকবো। কবিরাজ বাবা, আমার বিশ্বাস আপনার দোয়া আমার সাথে থাকলে কোনো বিপদই আমাকে ছুঁতে পারবে না। আমি তাহলে এখন আসি। ওই তো রাঙ্গুলি চলে এসেছে। আমরা এতক্ষণ তোমার ফেরার অপেক্ষাই করছিলাম রাঙ্গুলি। এবার বলো, তোমার কবিরাজ বাবা কি বললো? সে কি কর্মীলতার শত্রু সম্পর্কে তোমাকে কিছু বলতে পেরেছে? বলছি বাবা, বলছি। আমাকে আগে একটু দম ফেলতে দাও। শোনো, আমার কথা তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। কর্মীলতার শত্রুকে তা বাবা নিশ্চিত করে বলতে পারেননি, শুধু বলেছে কর্মীলতার শত্রু একজন নারী, যে কর্মীলতার চিরশত্রু। নারী? কে সেই নারী? কর্মীলতা, তুমি বলো, কে তোমার চিরশত্রু? তাকে তুমি শত্রু বলে ধারণা করছো? আমি তো তোমাকে আগেই একবার বললাম, আমার জানা মতে আমার শত্রু একমাত্র আমার সৎ মা। কিন্তু সে এখন কিভাবে জানবে যে আমি বেঁচে আছি এখনো? তবে এখন কে আমার ক্ষতি করতে চায় সে বিষয়ে আমি ধারণা করতে পারছি না সূর্য। সে কে তার আলাদা করে নিশ্চিত হওয়ার কিছু নেই কর্মীলতা। সে আর কেউ নয়,
সে তোমার সেই সৎমাই, যে তোমার পিছে ছায়ার মতো লেগে আছে, আর সে এখনো আড়ালে থেকে তোমার ক্ষতি করেই যাচ্ছে। সূর্য, তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, না জেনে কাউকে দোষী সাব্যস্ত করবে না। এখন এই কাজ সে নাও করতে পারে, হয়তো অন্য কেউ হতে পারে। তুমি না জেনে আমার মায়ের সম্পর্কে এমন মন্তব্য করবে না, এই বলে দিলাম তোমাকে, যদিও হোক না সে আমার সৎ মা। বাহ কর্মীলতা, বাহ, তুমি আমাকে হাসালে বটে। যে মা তোমাকে পৃথিবীর আলো দেখার সুযোগ দিল না, তুমি তার হয়ে আমার সাথে এমন ব্যবহার করছো। ঠিক আছে, এটা তোমার ব্যাপার, তবে এর প্রমাণ আমি তোমাকে দেবই, আর তা খুব শীঘ্রই। কারণ আজ পর্যন্ত এই জমিদার পুত্র সূর্যের বিচক্ষণতার সাথে কেউ টেক্কা দিতে পারেনি। এটা তুমি এখন না বুঝলেও পরে ঠিকই বুঝবে, তবে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যাবে। যাই হোক, এসব বলে এখন সময় নষ্ট করার কোনো দরকার নেই। রাঙ্গুলি, এবার বলো, কর্মীরতা কেন মানুষ রূপ ফিরে পেতে ব্যর্থ হলো? তোমার কবিরাজ বাবা কি এই বিষয়ে কিছু বলতে পেরেছে? হ্যাঁ, কর্মীলতা মানুষ রূপ ফিরে পায়নি কারণ সেই শত্রু দ্বারা জাদুটনা করা হয়েছে কর্মীলতার উপর। সে চেয়েছিল কর্মীলতাকে চিরতরে এই পৃথিবী থেকে শেষ করে ফেলতে। ভাগ্যিস কবিরাজ বাবার জাদুর নির্যাসের প্রভাব কর্মীলতার শরীরে ছিল, তাই ওই অশুভ শক্তি কর্মীলতার কোনো ক্ষতি করতে পারেনি। শুনলে তো কর্মীলতা, রাঙ্গুলিকে বলল তোমার শত্রু গোপনে তোমার এত বড় ক্ষতি করতে চেয়েছিল, আর তোমার এই শত্রুকে তার কারো অজানা নয়। আমার কাছে তো তা দিনের আলোর মতোই স্বচ্ছ, শুধু তুমি বুঝতে চাইছো না। তুমিও বুঝবে, ততদিনে অনেক দেরি হয়ে যাবে। সে যাই হোক, কর্মীলতার শত্রু অনেক বেশি ভয়ঙ্কর, তাই আমাদেরকে খুব সাবধানে পা ফেলতে হবে। রাঙ্গুলি, তার মানে কি আমি আর কখনোই আমার মায়ের কাছে ফিরে যেতে পারবো না? আমারে মানুষ রূপে ফিরে যাওয়ার বিষয়টা কি শুধু স্বপ্নই থেকে যাবে? এ বিষয়ে তোমার কবিরাজ বাবা কি বলেছে? আর কখনোই কি আমি মানুষ রূপ ফিরে পাবো না তাহলে? দাঁড়াও দাঁড়াও, আমাকে তো একটু বলার সময় দেবে তোমরা নাকি? হ্যাঁ, কবিরাজ বাবা তোমার মানুষ রূপে ফেরার বিষয় নিয়েও কথা বলেছে। তবে শোনো, বলছি। কবিরাজ বাবা বলেছে কর্মীলতাকে মানুষ রূপে ফেরাতে হলে আমাদের এক অসাধ্যকে সাধন করতে হবে। বলতে পারো এক অসাধ্য অভিযান, যা কোনো মানুষের পক্ষেই প্রায় অসম্ভব। আর তা করতে হবে অবশ্যই একজন বুদ্ধিমান মানুষকে, যে তার উপস্থিত বুদ্ধি ও বিচক্ষণতায় পারদর্শী। আর আমি এখানে তোমার কথাই কল্পনা করেছি জমিদার পুত্র সূর্য। তুমিই পারবে একমাত্র এই অসাধ্যকে সাধন করতে। তোমার হাতেই আছে কর্মীলতার মুক্তির পথ। সিদ্ধান্ত নাও, তুমি কি করবে। তবে এ কাজে মৃত্যুর ঝুঁকিও রয়েছে। যদি তোমরা আমাকে যোগ্য বলে ভেবেই থাকো, তাহলে আর নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই রাঙ্গুলি। আমি এই অসাধ্য অভিযানে যেতে প্রস্তুত। তুমি বলো এখন কিভাবে আমরা সেখানে যাব? আমাদের যেতে হবে এক ডাইনির রাজ্যে, যা আমাদের এই মনুষ্য সমাজ থেকে অনেক দূরে। নীলাচল পাহাড়, যেটা সেই ডাইনির রাজ্য, যেখানে পদে পদে রয়েছে মৃত্যুর ফাঁদ। সেই ডাইনির কাছে রয়েছে একমাত্র নীলচুনি, যাতে রয়েছে অফুরন্ত শক্তি ও সজীবতা। একমাত্র এই নীলচুনি কর্মীলতাকে ছোঁয়াতে পারলেই তাহলেই কর্মীলতা তার মানুষ রূপ ফিরে পাবে। না সূর্য, না, আমার চাই না মানুষ রূপ। অনেক হয়েছে। আর নয়, আমি আমার বাকি জীবনটা এভাবে ঠিক কাটিয়ে দিতে পারবো, কিন্তু তোমাদের দুজনের মৃত্যুর ঝুঁকি আমি যে মেনে নিতে পারবো না। আমি চাই না আর কোনো মায়ের কোল খালি হোক, তাও কিনা আমার জন্য। না কর্মীলতা, তা হতে পারে না। এই সূর্য মৃত্যুকে ভয় পায় না। আমার প্রতিজ্ঞার মূল্য এই মৃত্যুর থেকে অনেক বেশি দামি। আমি এখান থেকে পিছু হটতে পারবো না কর্মীলতা। আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করো। চলো রাঙ্গুলি, আমাদের আর দেরি করা ঠিক হবে না, আমরা এখন বেরিয়ে পড়ি। ঠিক আছে, তবে তাই হোক। তুমি আমার পিঠে চড়ে বসো সূর্য। সেটা আবার কিভাবে সম্ভব? তুমি তো হলে একটা ছোট্ট পাখি, আমি কিভাবে তোমার পিঠে বসতে পারি?
আমি এখন আর কোনো সাধারণ পাখি নই। আমার কাছে রয়েছে জাদু শক্তি, যেটা ব্যবহার করে আমি বৃহদাকার ধারণ করতে পারবো। এই দেখো। এই জাদু শক্তি আমাকে দিয়েছে আমার কবিরাজ বাবা। সে আমার শরীরে তার জাদু শক্তি স্থাপন করেছে, যাতে আমি যে কোনো আকার ধারণ করতে পারি। আর তার ফলে তুমি আমার পিঠে চড়ে যেতে পারবে ডাইনির রাজ্যে, কারণ জাদু শক্তি ছাড়া সেখানে পৌঁছানো একেবারেই অসম্ভব। আর দেরি করা চলবে না সূর্য, তাড়াতাড়ি উঠে পড়ো, আমাদের রওনা হতে হবে। কল্পিলতা, তোমাকে একা রেখে যেতে বাধ্য হচ্ছি, আর যে কোনো উপায় নেই। তবে তোমার যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, তুমি সেই শত্রুকে চিনে রাখবে। আমরা এসে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। আমার যতদূর মনে হয়, তোমার শত্রু এই সমস্ত খবরই তোমার রাখছে। যে কোনো সময় তোমার বিপদের আশঙ্কা রয়েছে, তাই তুমি খুব সাবধানে থাকবে। আমরা যত দ্রুত সম্ভব ফিরে আসার চেষ্টা করব। জানি না এ কেমন মরণ খেলা শুরু হলো। নিজের জন্য আজ তোমাদের জীবনও বিপন্ন হয়ে গেল। আমি যে কি করব? যাই হোক, তোমরা সাবধানে যেও, কিন্তু আমি তোমাদের ফিরে আসার অপেক্ষায় থাকবো। সূর্য, আর আমাদের দেরি করা ঠিক হবে না। আমাদের যে বহু পথ পাড়ি দিতে হবে। তুমি তাড়াতাড়ি আমার পিঠে চড়ে বসো। কল্পিলতা, তুমি সাবধানে থেকো। আমরা তাহলে রওনা হলাম। ভালোভাবে যেও তোমরা। হায় কপাল, আমি যে ওদের এক অনিশ্চিত জীবনের ঝুঁকিতে ফেলে দিলাম। আমার নিজেকে নিয়ে আর চিন্তা নেই। আমার মানুষ রূপে ফিরে পাওয়া শখ স্বাদ যে মিটে গিয়েছে, তবে ওদের কি হবে? উর্মিলতার শেষ পরিণতিটা কেমন হলো তা নিজের চোখে একবার না দেখা পর্যন্ত যে আমার শান্তিই হচ্ছে না। আপুরটা কি সত্যি সত্যিই মরেছে কিনা, যাই একবার নিজের চোখে দেখে আসি। ওর যে কই মাছের প্রাণ, ওকে দিয়ে আমার বিশ্বাস নেই। কখন কি হয় বলা যায় না। আমি কি দেখছি? ভুল দেখছি না তো? পরিমিলতা তো একদমই আগের মতো জায়গাতেই আছে। তাহলে কি ওই ভণ্ড কবিরাজ আমাকে মিথ্যা বলে ঠকিয়েছে? আর আমার এতগুলো গয়না, সেগুলো কি সব জলে গেল তাহলে? আমার যে কত বড় সর্বনাশ হয়ে গেল এই কলমিলতাকে শেষ করার চক্করে। এখন কি হবে আমার? ওই কবিরাজকে এই কৈফিয়ত দিতেই হবে। এখনই গিয়ে আমি কবিরাজকে ধরবো। প্রয়োজনে ডাকু কালোকে ভাড়া করে ওই কবিরাজকে আমি শেষ করব। যাই, আমাকে এক্ষুনি যেতে হবে। টিভি, তুই আবার এসেছিস যে? তুই যাস মন? তো আসবো না? আজ আপনার মুখোশ আমি খুলে ফেলবো। আপনি একটা ভণ্ড। আমার এতগুলো গয়না নিয়ে আমাকে এত দর করে এভাবে আমাকে ঠকালেন কেন? আরে এসব তুই কি বলছিস আবল? তুই কি পাগল হয়েছিস নাকি? কি হয়েছে সব খুলে বল ভালোভাবে। কি হতে আর বাকি রেখেছেন আপনি? আমাকে শুধু এটাই বলুন, কলমিলতা যে এখন একদম আগের মতোই আছে। মৃত্যু তো দূরের কথা, ওর তিল মাত্র ক্ষতি করতে পারেননি আপনি। কেমন কবিরাজ হয়েছেন! চি 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 চি, আপনি তো একটা ভণ্ড কবিরাজ দেখা যাচ্ছে। এসব তুই কি বলছিস? এখন পর্যন্ত আমার কোনো জাদুই বিফল হয়নি। তবে এটা কিভাবে হলো? দাঁড়া, আমাকে একটু দেখতে পেয়ে বিষয়টা। সর্বনাশ! তাহলে এই ব্যাপার, কর্মীলতাকে রক্ষা করতে কেউ ওর উপর জাদু শক্তি প্রয়োগ করেছে। আর এজন্যই আমার এই অশুভ জাদু শক্তি ওর কোনো ক্ষতি করতে পারেনি। আমি তো ওকে এক সাধারণ কর্মীরাজে ভেবেছিলাম, তাই আমার প্রখর শক্তিশালী জাদু এখানে ব্যবহার করা হয়নি। এখানেই ভুলটা হয়েছে, শত্রুকে দুর্বল ভাবা। তার মানে কর্মীলতা যে সে কেউ নয়। আমি আগেই জানতাম ও কোনো সাধারণ মেয়ে নয়।
যদিও কোনো সাধারণ মেয়েই হবে, তাহলে তো সেদিনই মরে যেত, যেদিন আমি নিজের হাতে ওকে জীবিত কবর দিয়েছিলাম। কবিরাজ বাবা, এখন কি আর কোনো উপায় নেই ওকে শেষ করার? না রে, তোকে বলতে কষ্ট হচ্ছে যে ওর উপর যে শক্তি ব্যবহার করা হয়েছিল সে কারণে ওকে চিরতরে শেষ করা এখন অসম্ভব হয়ে গিয়েছে। তবে একটা উপায় আছে, যা করলে ওর কোনোদিনও মানুষ রূপ ফিরে পাবে না। তাতে কি তোর চলবে? ঠিক আছে, এখন আর কি করার তাহলে? তবে তাই করুন। তবে সে উপায়টা কি কবিরাজ বাবা, যা করলে ওর মানুষ রূপে ফিরতে পারবে না? সেটা হলো এক জাদু টোকা। একটা বোকার আশ্রয় নিতে হবে আমাদের এখন। তাছাড়া যে আর কোনো উপায় নেই যা কর্মীলতাতে মানুষ রূপে ফেরাতে বাধা দেবে। হা 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 হা। জাদু ধোকা? সেটা আবার কি? এখন আবার আপনি কাকে ধোকা দিতে যাবেন? আমার তো মনে হয় সবচেয়ে বড় ধোকা আপনি আমাকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, আমার কতগুলো স্বর্ণের গয়না আপনি নিয়ে গিয়েছেন আমাকে ধোকা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। এই এই থাম থাম বলছি। কি মরা কান্না জুড়ে দিয়েছিস? তোর মাথায় তো দেখছি গোবর ছাড়া কিছুই নেই। আমাকে কি কথা শেষ করতে দিয়েছিস তুই? যাক, চুপ এসব বললে তুই কিছুই বুঝবি না। সেই মাথাটাই তো নেই তোর। আমাকে নিয়ে চল ওই কর্মীলতার কাছে। কাজটা আমি সেখানেই করব, ওর সামনে থেকে। তাহলেই তুই বুঝতে পারবি আমি তোকে কি বোঝাতে চাইছি। সত্যি বলছেন? সত্যি বলছেন কবিরাজ বাবা? আপনি যাবেন? কিন্তু ও যদি আমাকে দেখে ফেলে তখন কি হবে? তোকে এসব নিয়ে একদমই ভাবতে হবে না। কাজটা আমি একাই করব। তুই শুধু আমাকে পথটা চিনিয়ে নিয়ে যাবি। চল, আর দেরি করা ঠিক হবে না। তাহলে হয়তো ওকে রক্ষা করার জন্য আরো বেশি শক্তিশালী জাদু শক্তি ব্যবহার করে ফেলবে ওর উপরে। তখন আমাদের আর এই কর্মীলতাকে মানুষ রূপ থেকে দমিয়ে রাখা আর সম্ভব হবে না। হ্যাঁ কবিরাজ বাবা, আপনি একদম ঠিক বলেছেন। আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, আর দেরি করা ঠিক হবে না। আমি আর পারছি না সূর্য, মনে হচ্ছে টানা দুটো যে কোনো সময় খসে পড়বে। আর কত দূর যেতে হবে বুঝতে পারছি না কিচ্ছু। আর একটু কষ্ট করো রাঙ্গুলি। আমার মনে হচ্ছে আমরা ডাইনির রাজ্যে এসে পড়েছি। ওই তো সামনে একটা নীল পাহাড় দেখা যাচ্ছে। তার মানে ওইটাই নীলাচল পাহাড়। আর একটু কষ্ট করে এগিয়ে চলো রাঙ্গুলি, আমরা খুব কাছে এসে পড়েছি। ঠিক আছে সূর্য, যতই কষ্ট হোক না কেন আমি থামছি না। তার মানে তুই সেই কর্মীলতা যে আমাকে এত দূর জোর করে এনেছিস। যেহেতু আমার এখানে আসতেই হলো, তাহলে তোর আর নিস্তার নেই। এত কঠিন বিষাক্ত বিষ প্রয়োগ করলাম, তাও তুই বেঁচে রইবি? তার মানে তুই সাধারণ কেউ নস। এবার দেখ তোর মানুষ রূপে ফেরার শখ আমি বের করি কিভাবে। সারা জীবন তুই এখানে কর্মী কাজ হয়েই থাকবি। আমি তোর জন্য এখানে তোর সঙ্গীর ব্যবস্থা করছি অনেক। কে কে আপনি? এখানে কেন এসেছেন? আর আমার সাথে এভাবে কেন কথা বলছেন? চলে যান, চলে যান বলছে এখান থেকে। তা না হলে ভালো হবে না কিন্তু। ভূত বেশ দেখছি, তোরে বেশ আমি সারা জীবনের মতো ভেঙে ঘুরিয়ে দেব। দাঁড়া, তোর আমি এমন ব্যবস্থাই করছি তুই কোনোদিন মানুষ রূপে ফিরে যেতে পারবি না। দেখ তাহলে কি করি আমি। বন্ধুরা, কলমিলতার সাথে কি হতে চলেছে? সূর্য কি পারবে ডাইনির থেকে কলমিলতার জন্য নীলচুনি ছিনিয়ে আনতে? দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে, আর আগামী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো।